আওয়ামী লীগের এরকম একজন মেয়র আতিক, যে হচ্ছে সরাসরি খুনগুলোতে ইনভলভ ছিল, সে মানুষগুলোকে শেল্টার দিচ্ছে, তাকে পালানোতে সুবিধা করে দিচ্ছে বিএনপি নেতারা। আপনারা আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন অ্যালাউ করবেন? প্রমাণিত হলে তারপরে যদি এটা না আপনি অভিযোগ হলে একজন মানুষ রুল কপি আমরা কিন্তু আপনাকেও জানিয়েছিলাম যে আপনার সমালোচক কে থাকবে। না আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনি কেন অভিযুক্ত মনে করছেন? আমাকে একটু বলতে দেন ভুল করছেন ভাই, আমাকে একটু বলতে না বলতেন, আপনি তো এক্সেস বলতে দেন, আপনি আপনার টাইমে বলছেন। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো, সেই সরকার গঠনের প্রক্রিয়াতে একেবারে অগ্রগণ্য ভূমিকাতে বর্তমানে আপনারা যারা এনসিপি গঠন করেছেন, অর্থাৎ তৎকালীন ছাত্রনেতারা তারা ছিলেন। আপনাদের যারা সহযোদ্ধা তারা এখনো সরকার পরিচালনার দায়িত্বে আছে, এই সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তেমন একজন এনসিপির দায়িত্ব এখন সামলাচ্ছেন। এখন আপনারা যদি বলেন যে একটি সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা বিএনপির প্রভাব প্রতিপত্তিকে মোকাবেলা করে, সেক্ষেত্রে যদি সরকার ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায়ভার এনসিপির উপরেও বর্তাবে কিনা? আচ্ছা, তার আগে আমি ভাইয়ের কিছু প্রসঙ্গ আমি আবার একটু উল্লেখ করতে চাই। উনি বললো যে এনসিপির নিবন্ধন পাওয়া না পাওয়া, লোকবল নাই কিনা, এই টাইপের কথাবার্তা। আমাদের নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য এনসিপি কিন্তু উত্তীর্ণ হয়েছে, এবং এখন যেই ক্রাইটেরিয়াগুলো আছে, অফিস পরিদর্শন, এই কাজগুলো হচ্ছে। তো বেসিক যেই রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ফুলফিল করে এনসিপি পারমিশন কিন্তু পেয়েছে নিবন্ধনের জন্য। তো এই যে এরকম একটা ফ্রেমিং করছে এনসিপি কি দল, উনি তাহলে এত কাউন্ট করছেন কেন? আপনি আমাকে কেন আনছেন? এনসিপিকে আপনারা কাউন্ট করেন দেখেই আনছেন, এখানে তো অন্য কোনো দলের লোক নেই। এনসিপি এখন মাঠে ঘাটে সেরকম স্ট্রং জায়গা রাখছে, সত্য কথাটা বলছে, কাউকে ভয় করছে না। সেটা ধরেন কোনো গোয়েন্দা সংস্থা হোক, কোনো বড় রাজনৈতিক দল হোক, এই জায়গাগুলো আমরা কোনো ছাড় দিচ্ছি না। এতে অনেকে বলতে পারে যে পলিটিক্যাল ইম্যাচুরিটি বা এই সেই আমরা লিয়াজু করে চলছি না, আমরা করব না। আমরা মানে এই কাজটা করি নাই দেখে আজকের এই বিজয়টা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। বিএনপি কি লিয়াজু করে চলছে? বিএনপি লিয়াজু করে চলছে। আপনি দেখেন, আপনি এই ভাইয়ের প্রসঙ্গটা আরেকটা আমি উল্লেখ করে দিই, যে ভাই বলল যে আগের মানে গুম খুনের তাদের যে অ্যাটাক করা হয়েছে সেগুলো বলল। এই মামলাটা তো হয়েছে আপনার 11 তারিখে, 11 অক্টোবরে। এটা তো 5 তারিখের পরের ঘটনা। এটা তো ভুল বলছি, আমি তা বলিনি যে 11, আমি বলছি আমার বিরুদ্ধে এরকম মামলা বলেছেন, কিন্তু এটা তো স্বীকার করতে হবে। এই আছে সরকারি। আচ্ছা, আমাকে একটু বলতে দেন, এই হত্যা মামলাটা এই অভ্যুত্থানের পরবর্তী সময় হয়েছে, এবং এই হত্যা মামলায় একজন মিডিয়া কর্মী, দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম, আমি আমার জায়গাটুকু বলেনি, তারপরে আপনি আমার জায়গাটুকু বলেন। তামিম হত্যা হলো, আমরা তখন একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি, সেটা পরবর্তীতে ওই ফুটেজের সিসিটিভি ক্যামেরাটাই ডিভিআর মেশিনটাই গায়েব হয়ে গেছে। আপনারা মানে গুগলে সার্চ দিয়ে দেখেন রবিউল ইসলাম রবির এই কাহিনী দিয়ে আপনারা নিউজগুলো পাবেন। সমকাল, প্রথম আলো, সব জায়গায় নিউজ হয়েছে, এবং তাকে তখন সাংবাদিকরা মানে পুলিশ খুঁজে পাচ্ছিল না, এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে, সেটা লিখিত আছে। তো তারপরও মানে তিনি কোন শক্তি বলে, কোন জায়গা বলে এখন টকশোগুলোতে ঘুরছে, টকশোতে ঘুরে ঘুরে আসলে এনসিপি কে বলছে যে অনিবন্ধিত দল, আমার মনে হয় জায়গা নেই। না না না, আমি আদালতে আমরা একটু আলোচনাতে আগে যাই। সেই জায়গায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তো আপনারা আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন অ্যালাউ করবেন? প্রমাণিত হলে তারপরে যদি এটা না আপনি অভিযোগ হলে একজন মানুষ রুল কপি আমরা কিন্তু আপনাকেও জানিয়েছিলাম যে আপনার সমালোচক কে থাকবে। না আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনি কেন অভিযুক্ত মনে করছেন? আমাকে একটু বলতে দেন ভুল করছেন ভাই, আমাকে একটু বলতে না বলতেন, আপনি তো এক্সেস একটু বলতে দেন, আপনি আপনার টাইমে বলছেন, আপনি এটা আইনি ম্যাটার, এটা তো রবি ভাই আমরা এক এক করে যাই। জি নো আপনি রুল কপি সাহেব মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে, আমি তো বলছি স্থগিত করেছে, সেটা যে আপনি উঠিয়ে ফেলেছে, এটা কোথায় লিখেছে? কোথায় ওটা লিখেছে? আপনি বলেন যে স্থগিত উঠিয়ে ফেলেছে। হ্যাঁ উঠতে হয়েছে তো। কোথায় উঠিয়েছে? কোথায় উঠবে মানে আপনার যেরকম প্রেস কনফারেন্স করে একটা ফরম্যাট দিল, লিখিত কোনো জায়গা নেই, এটা মিডিয়াতে নাই, এটা মিডিয়াতে নাই, এটা আমাকে চিঠি দিয়ে অবগত করেছে। আচ্ছা, তাইলে এটা আপনি কাইন্ডলি একটু আমাদের সামনে বা জনগণের সামনে দিন, এটা আপনি অবশ্যই দিন। আর আমি তো জবাব দিই না আপনার কাছে, এবং এটা তো বিচারাধীন। এটা কি আমার কাছে জবাব দিন? আমার দলের কাছে জবাব দিতে হবে না। আপনি পাবলিকে কেন বলবেন? আমি পাবলিকে কেন দেখাবো? এটা আমার দলের ম্যাটার, আপনি কেন বলছেন? আচ্ছা, জানানো উচিত, তাই না? জনগণের কাছে জানানো আমার স্থগিতাদেশের ব্যাপারে আমার আমরা একটু সামনে আগে জনগণের কাছে জানানো। না আপনি কেন জনগণের কাছে? আমার মনে হয় রবিউল আলমের এই ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি। এরপরে আমি আরেকটা কথা চাই, আপনি দুই দিন আগে কথা বলতে আপনি দুদিন আগে মেয়র আতিকের একটা ভিডিও দেখলেন। জি, মেয়র আতিকের সাথে কারা ছিল বলেন? 3 জন বিএনপির বড় নেতা ছিলেন সেখানে। তো আমরা 5 তারিখের পর তো দেখছি যে লিয়াজুগুলা কিভাবে কই করা হচ্ছে। আওয়ামী লীগের লোকজনের সাথে, মানে আওয়ামী লীগের এরকম একজন মেয়র
আতিক যে হচ্ছে সরাসরি খুনগুলোতে ইনভলভ ছিল, সে মানুষগুলোকে শেল্টার দিচ্ছে, তাকে পালানোতে সুবিধা করে দিচ্ছে বিএনপি নেতারা। আপনি হাট মাঠ ঘাটে সব জায়গায় দেখেন, কেরানীগঞ্জ বলেন, যেখানে বলেন, সব জায়গায় বিএনপি এক্সেসগুলো করে দিচ্ছে। তারেক জিয়া সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি, তিনি আসলে মাঠের পরিস্থিতি এখন বুঝতেছে না। তার যারা এই যে বিভিন্ন লেয়ারের নেতাকর্মীরা আছে, এই যে ভুজুং ভাজুং দিয়ে যাচ্ছে। আর আপনি সরকারের কথা বললেন না, সরকারে কয়জন উপদেষ্টা আছে আমাদের স্টুডেন্টের? 2 জন আছে, আসিফ এবং মাহফুজ। উনি এনসিপির কেউ না। আমরা রাজপথে একসাথে লড়াই করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, কিন্তু এনসিপির সাথে ট্যাগ দিয়েন না। তাইলে আপনি এটাও বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ড্রয়িং রুমে মাহফুজকে কি এনসিপি ডিজোন করে? আমরা ডিজোন করব, আমি ডিজোন করব কেন? কিন্তু দলগতভাবে আমি কেন করতে যাব? আমি এই অভ্যুত্থানের হিরোদেরকে আমি ডিজোন কেন করব? কিন্তু তাহলে আপনি সেটাও বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় আমরা অনেক উপদেষ্টার এখন চায়ের আড্ডা দেখছি, গান বাজনার আড্ডা দিচ্ছি, তাহলে কি তারা সরকার চালাচ্ছে? শুধুমাত্র তো সরকারের এই ফ্রেমিংগুলো যেভাবে করা হয় এটা ভেরি রং। বিভিন্ন দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে যে সকল ছাত্র প্রতিনিধি যারা আছে, তাদের তো একটা এই ছাত্র প্রতিনিধি যাদেরকে নিয়োগ করা হয়েছে এনসিপির মৌন সম্মতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশ্চয়ই সেটাতে ছিল বা এখন পর্যন্ত আছে, না হলে তো এভাবে চলে না। তাহলে তাদের যে সকল কর্মকাণ্ড, তারাও তো সরকারের এই পরিচালনাতে সরাসরি ভূমিকা রাখছে। আমার প্রশ্নটা এখানেই ছিল যে আপনি যদি এখন বলেন যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা বিএনপির প্রভাবকে বলয় থেকে বের হয়ে আপনি ভরসা রাখতে পারছেন না, সেই ভরসা না রাখার দায় আপনারা কেন নিবেন না? এই দায় তো আমি তো বলছি সবারই নিতে হবে, শুধু এক এনসিপি নেয়ার তো এটা দায়ভার নেয়নি। আচ্ছা, আপনি যে বলছেন যে যেই 2 জন ছাত্রের কথা বলছেন বা 3 জন ছাত্রের কথা বলছেন, এটা 5 তারিখের পরে যখন সরকার গঠন করা হয় তখন তারেক জিয়া সাহেবের সাথে জুম মিটিংও করা হয়েছে। সেটার ভিডিও কলের স্ক্রিনশট আপনারা দেখতে পেয়েছেন। তার সাথে আলোচনা করা হয়েছে এবং সে সময় যে কয়েকজন স্টেক হোল্ডার প্রাসঙ্গিক ছিল তাদের সবার সাথে আলোচনা করে সরকার গঠনের সিদ্ধান্তটা নিয়ে হয়েছে। প্রধান উপদেষ্টার জায়গাটা আমরা প্রস্তাব করেছি এবং সে সময় সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, এখনও উনি আছেন এবং সেই জায়গাটা সবাই একমত হয়েছেন। এবং বাকি যে মেম্বাররা যারা ছিলেন, যারা উপদেষ্টা হয়েছেন, সেখানে তারেক জিয়া সাহেবের মতামত ছিল, আরও অনেক মানুষের মতামতের ভিত্তিতে হয়েছে। এটা সব মানুষের থেকে যারা সেই সময় স্টেক হোল্ডার বা এখনও যারা স্টেক হোল্ডার, তাদের মতামতের ভিত্তিতে হয়েছে। তখন যদি ছাত্ররা কোনো হটকারিতা করতো, মানে রাজনৈতিক দলগুলো কিন্তু হটকারিতা করেছে, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলা সেনাবাহিনীর কাছে চলে গিয়েছে আগেই, কিন্তু ছাত্ররা কিন্তু আপোষ করেনি। ছাত্ররা জনগণের জন্য কখনো আপোষ করবে না, কারণ ছাত্রদের সামনে আমাদের সামনে রাজনৈতিক দলগুলো যদি ওই সময় হটকারিতা করে থাকে তাহলে ছাত্ররা কিভাবে আপোষ করলো না? মানে আমরা তো সেনা দপ্তরে যে আপোষ করে কোনো সেনাবাহিনীর সরকার গঠন করিনি। সেনাবাহিনীর সরকার গঠন করার একটা পরিকল্পনা ছিল, সেটা আমরা গঠন করতে দেইনি।